সবাইকে স্বাগতম প্যাভিলিয়নের পডকাস্ট কত কথা বলে রেতে। আজ আমি অমলান মুস্তাকিম হোসেন যথারীতি আছি, আমার সাথে আছেন শরীফুল হক। আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চেলসির স্ট্রাইকার সংকট এবং সমস্যা। আপনারা অনেকেই যারা ইংলিশ প্রিমিয়ার লিগ ফলো করেন তারা দেখেছেন যে চেলসির একটি ইস্যু নিয়ে গত বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে। রোমেলু লুকাকু তিনি আউট অফ নোয়ার একটা কথা বলেছেন যে তিনি ইন্টারে ফিরে যেতে চান এবং চেলসির সঙ্গে এই সিস্টেমের সঙ্গে তার মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে, এবং সেই সঙ্গে অবশ্য তিনি এটাও বলেছেন যে তিনি লড়াই চালিয়ে যেতে চান এবং তিনি সেজন্য নিজেকে যা যা করা দরকার সেটা করবেন। কিন্তু লুকাকুর কথাটা একটা সারপ্রাইজ হিসেবে এসেছে। বেসিক্যালি লুকাকুর কথার পর টমাস টুখেলও বলেছেন তিনি কিছুটা সারপ্রাইজড এবং তিনি আশা করেননি যে ক্লাবের একটা প্লেয়ার থেকে এই সময় এসব কিছু শুনতে হবে। বাট এটাও টুখেল বলেছেন যে লুকাকুকে ক্লাবে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য যা যা করা দরকার সেটা তিনি করতে প্রস্তুত আছেন। কিন্তু সব কিছুর পরেও যে জিনিসটা আসলে সবার সামনে চলে এসেছে সেটা হচ্ছে চেলসির যে স্ট্রাইকারের যে প্রবলেমটা বা লুকাকুর যে সমস্যাটা সেটা আসলে কেন হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যে চেলসি অনেকদিন ধরে আসলে সেভাবে স্ট্রাইকার পাচ্ছে না। তো আমরা যদি একটু অতীতের দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে লুকাকুকে কিন্তু বড় একটা অ্যামাউন্টে কিন্তু এই সিজনে চেলসি নিয়ে এসেছিল ইন্টার মিলান থেকে। লুকাকু এক সময় তাদেরই ছিল, এরপর ইউনাইটেড এবং ইন্টার মিলান হয়ে আবার সেই চেলসিতেই ফিরলেন লুকাকু। বাট এবারে হোম কামিংটা কেন যেন ঠিক সেভাবে হচ্ছে না। তো আমরা শুরুতে একটু আনন্দের কাছে আমরা সরাসরি চলে যাই, সেটা লুকাকুর এখনকার কন্ডিশন। আমি যে প্রশ্নটা আসলে সরাসরি করতে চাই সেটা হচ্ছে লুকাকু তো গত কয়েকটা ম্যাচ ভালোই খেলেছে, মানে লাস্ট ম্যাচটা দেখলাম ভালোই খেলেছে, বাট আপনার কাছে কি মনে হয় যে লুকাকু আসলে মানে প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছে, সে কেন টুখেল সিস্টেমের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারছে না? অনেক ধন্যবাদ অমলান ভাইকে, এবং সবাইকে প্রথমেই শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি। নতুন বছর শুরু হয়েছে এবং আমরা নতুন বছরে একটা নতুন সমস্যা নিয়ে কথা বলতে চলে এসেছি। আমরা চেলসিকে নিয়ে কথা বলছিলাম, যেরকম অমলান ভাই শুরুতেই বলেছেন রোমেলু লুকাকু চেলসির প্রমিনেন্ট একজন স্ট্রাইকার, যিনি কিনা আসলে তার এটা দ্বিতীয়বার তিনি চেলসির প্লেয়ার হিসেবে খেলছেন। তো পুরো বিষয়টাকে আমি একটু সংক্ষেপ করে বলতে চাই, যদি এভাবে বলতে হয়। লুকাকু মূলত আমাদেরকে আসলে কনটেক্সটটা বিচার করতে হবে যে লুকাকু এই যে কথাগুলো বলেছেন তিনি কিন্তু এই ইন্টারভিউটা নিজে অ্যারেঞ্জ করেছেন। ব্যাপারটা এমন হয়নি যে লুকাকুকে কেউ ইন্টারভিউ করেছে বা কোনো জার্নালিস্ট হচ্ছে তার কাছে জানতে চেয়েছেন তার বর্তমান অবস্থা কী। ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না। ব্যাপারটা এতটাই কমপ্লিকেটেড হয়ে গিয়েছে যে চেলসির বোর্ডের বা তাদের যে প্লেয়ার রিপ্রেজেন্টেটিভ, মানে যে একজন এজেন্ট কাজ করেন প্রত্যেকটা প্লেয়ারের জন্য, সেই এজেন্ট চেলসির বোর্ড অফ রিপ্রেজেন্টেটিভ, বোর্ড অফ ডিরেক্টরস কেউই আসলে এমন একটা ইন্টারভিউর জন্য প্রস্তুত ছিলেন না। কেননা সাধারণত প্লেয়াররা যখন ফ্রাস্ট্রেশন প্রকাশ করে থাকেন তারা সেটা আসলে তাদের বিভিন্ন ইন্টারভিউতে তারা প্রকাশ করেন, যখন তাদেরকে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়। ব্যাপারটা আসলে এমন হয়েছে, রোমেলু লুকাকু নিজে একটি ইন্টারভিউ অ্যারেঞ্জ করে স্কাই স্পোর্টসকে এমন একটি ইন্টারভিউ দিয়েছেন, এবং আরও স্পেসিফিক করে বলতে তিনি যখন ইনজুর্ড ছিলেন 3 সপ্তাহ আগে, তিনি কিন্তু ইনজুরি থেকে ফিরে এসে তিনি অ্যাস্টন ভিলা ম্যাচের বিপক্ষে গোল করেছেন বক্সিং ডেতে। তিনি ব্রাইটনের অ্যাগেইনস্টে দারুণ একটি পারফরমেন্স দিয়েছেন, যদিও সেই ম্যাচে চেলসি জিততে পারেনি। সো এই জন্য আসলে এই ইন্টারভিউটা এমন একটা সময় যখন চেলসি ইনজুরিতে ভুগছে এবং চেলসি পুরো টিম ইনজুরিতে ভুগছে, এবং চেলসি যেখানে কিনা ডিসেম্বর মাসটা শুরু করেছিল হচ্ছে টেবিল টপে থেকে, সেখান থেকে চেলসি এখন বর্তমানে 8-9 পয়েন্ট পিছিয়ে গেছে ম্যানচেস্টার সিটি থেকে। অর্থাৎ মোটামুটি বলা যায় ম্যানচেস্টার সিটি যদি নিজে থেকে তাদের কোনো সমস্যা তৈরি না হয় বা তারা যদি আসলে খারাপ খেলা শুরু না করে, সেক্ষেত্রে চেলসির মানে টাইটেল জেতার স্বপ্নটা আসলে এখানেই শেষ হয়ে গেছে। তো আমি আরেকটু পেছনের দিকে যেতে চাই এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করার জন্য যে ইন্টার মিলান থেকে যখন চেলসিতে লুকাকুকে নিয়ে আসা হয়েছিল তখন ইন্টার মিলানের এক ধরনের ক্রাইসিস চলছিল। বোর্ড সেই সময় ইন্টার মিলান অনেক বছর পর স্কুদেত্তো জিতেছিল হচ্ছে আন্তোনিও কন্তের আন্ডারে, যিনি কিনা বর্তমানে এখন টটেনহ্যামের ম্যানেজার। সেই আন্তোনিও কন্তের সাথে লুকাকুর চমৎকার একটা সম্পর্ক ছিল। তিনি বারবারই হচ্ছে এর আগেও তখন চেলসিতে লুকাকুকে ফেরানোর কথা বলা হচ্ছিল, কিন্তু তিনি তখন সম্পূর্ণভাবে সেই রুমারটাকে তিনি বাদ দিয়েছেন এবং বলেছেন যে কন্তের সাথে তার সম্পর্ক ভালো, ইন্টার বোর্ডের সাথে তার সম্পর্ক ভালো, এবং ইন্টারে তিনি দুর্দান্ত একটা ফর্মে ছিলেন, যে কারণে তিনি চেলসি তাকে আসলে আরও ফেরানোর জন্য চেষ্টা করেছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু চেলসির যে স্ট্রাইকার ছিলেন ট্যামি আব্রাহাম, তিনি হচ্ছে রোমাতে চলে গিয়েছেন। জোসে মরিনো তাকে রোমাতে নিয়ে এসেছেন। তো যখন লুকাকুকে চেলসিতে নিয়ে আসা হয় তখন ইন্টার মিলানের এক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল। তাদের যে চাইনিজ ইনভেস্টর ছিলেন তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমে পড়ে গিয়েছিল, এবং
অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাওয়ার একটা সমস্যা তৈরি হয়েছিল। পরবর্তীতে তাদেরকে হচ্ছে একটা নতুন ইনভেস্টর তাদেরকে হচ্ছে ইনভেস্ট করে তাদেরকে বাঁচিয়েছেন, কিন্তু তাদের টাকার প্রয়োজন ছিল, তাদের অর্থের প্রয়োজন ছিল, এবং সেজন্য তাদের আসলে যেই বড় স্কোয়াডটা ছিল এবং বেশ স্টারের স্কোয়াড ছিল, সেখান থেকে আসলে লুকাকুকে তাদেরকে বিক্রি করে দিতে হয়েছিল, এবং বেশ লুক্রেটিভ সামে লুকাকু বিক্রি হয়েছেন 115 মিলিয়ন ইউরোতে। চেলসি তাকে এই গত সামারে চেলসিতে ভিড়িয়েছিল। তখন লুকাকু বলেছিলেন যে চেলসিতে তার একটা আনফিনিশড মিশন রয়ে গিয়েছে, কারণ চেলসি থেকে তিনি ওয়েস্ট ব্রোমে গিয়েছেন, এভারটনে গিয়েছেন, তারপর ম্যান ইউনাইটেডে গিয়েছেন, তারপর ইন্টার মিলানে গিয়েছেন, তারপর তিনি দীর্ঘ প্রায় 10 বছর পর তিনি চেলসিতে ফেরত এসেছিলেন, এবং আসলে বোঝাই যাচ্ছিল যে তিনি একটা মিশন নিয়ে এসেছেন, তিনি তার মধ্যে একটা ক্ষুধা আছে, তিনি আসলে চেলসিতে তিনি প্রমাণ করতে চান যে তিনি আসলে চেলসির একজন, চেলসি তাকে আসলে ছেড়ে দিয়ে ভুল করেছিল, সেই একটা প্রমাণ করা একটা ক্ষুধা তার মধ্যে ছিল। সেটা আমরা প্রথম দিকে দেখছিলাম, তিনি আর্সেনালের বিপক্ষে গোল করে তিনি যেভাবে উদযাপন করেছিলেন, সেটা আমাদের এখনও যারা চেলসি ভক্তরা আছেন, আমাদেরকে ফলো করেন, তারা ডেফিনেটলি এটা মনে করতে পারবেন যে লুকাকু কীভাবে উদযাপন করেছিলেন আর্সেনালের বিপক্ষে গোল করে। সমস্যাটা যেটা আসলে আমার কাছে, যেটা অম্লান ভাই প্রশ্ন করেছেন যে এরকম কেন হলো, সেটার একটা কারণ লুকাকু ব্যাখ্যা করেছেন যে আসলে টমাস টুখল যেই সিস্টেমে চেলসিকে খেলান 3-4-3 ফরমেশনে বা 3-4-2-1 ফরমেশনে, সেই ফরমেশনে আসলে লুকাকুর জন্য প্রলিফিক পারফরমেন্স দেওয়াটা আসলে তার মতে, তার ভাষ্য মতে কঠিন হয়ে যাচ্ছে, এবং তিনি আসলে তাকে যেই প্রতিশ্রুতি দিয়ে চেলসিতে আনা হয়েছিল, তিনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দলে জায়গা পাচ্ছেন না, বা তাকে দলে সেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না, এরকম একটি অভিযোগ তিনি লুকাকু করেছেন। যদি আমরা একটু ইন্টার মিলান এবং চেলসির তুলনা করি, সেখানে আসলে যেটা আমি শুরুতেই বলছিলাম যে ইন্টার মিলান সাধারণত আন্তোনিও কন্তের আন্ডারে 3-5-2 ফরমেশনে খেলে থাকতেন, যেখানে লুকাকুর সাথে আরেকজন পার্টনার ছিলেন লাউতারো মার্টিনেজ, আর্জেন্টাইন ফরওয়ার্ড, এবং তাদের মধ্যে লিঙ্ক আপ প্লের মাধ্যমে লুকাকু দেখা যেত তিনি হচ্ছে ডিপে থেকে অপারেট করতেন, তিনি ডিফেন্ডারদেরকে হোল্ড করে হচ্ছে তিনি বিভিন্ন প্লেয়ারদের জন্য স্পেস ক্রিয়েট করতেন। সেখান থেকে ইন্টার মিলান গত সিজনে দারুণ প্রলিফিক গোল স্কোরিং একটা টিমে পরিণত হয়েছিল, সেখান থেকে লুকাকু প্রচুর অ্যাসিস্ট পেয়েছিলেন এবং অনেক গোলও পেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আসলে লুকাকুর জন্য পার্টনার হিসেবে টিমো ভার্নারকে ধরা হয়েছিল এই সিজনে। সেই হিসেবে টিমো ভার্নার এবং লুকাকু পার্টনার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেনও, এবং ওই ম্যাচেই তারা দুজনে একসাথে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। কিন্তু আসলে ওই ব্যাপারটা পাওয়া যাচ্ছিল না যে লুকাকুকে আসলে একজন লোন স্ট্রাইকার হিসেবেই দলে খেলতে হচ্ছিল, এবং লুকাকু যেভাবে খেলে আসছিলেন সেইভাবে তিনি আসলে চেলসিতে খেলতে পারছিলেন না বলেই তিনি ধারণা দিয়েছেন। এবং আমি একটা ব্যাপার আমার পার্সোনালি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে চেলসির ম্যাচগুলো দেখলে আসলে জিনিসটা বোঝা যায়, যখন আসলে লুকাকু এমন কিছু পজিশনে যে অপারেট করতেন, সেখানে আসলে লুকাকু অনেকবার তিনি তার ওভারল্যাপিং ফুল ব্যাক বা যিনি হচ্ছে বক্স টু বক্স মিডফিল্ডার, তাদের কাছে যখন বল থাকতো তিনি বারবারই তার কাছে বলটা চাইতেন। তিনি ডিপ থেকে রান নিয়ে যখন রাইট সেন্টার বক্সে জায়গা নিচ্ছেন বা বক্সের মাঝখানে ডিফেন্ডারকে হোল্ড করে রাখছেন, তখন তিনি বারবারই বলটা ডিমান্ড করতেন এবং তাকে আসলে বলটা দেওয়া হতো না, এবং তিনি প্রায় বল দেওয়া হতো না, এবং তার মাঝখানে একটা ফ্রাস্ট্রেশন বা তিনি কিছুটা ক্ষুব্ধ হচ্ছেন, সেটা আসলে অন পিচে টেলিভিশন সেটে কিন্তু দেখা গিয়েছে। তিনি বারবারই ক্ষুব্ধ হচ্ছেন, তিনি বেশ ভোকালি তিনি কথা বলছেন, টিমমেটদের সাথে কথা বলার চেষ্টা করছেন, বলটা চাচ্ছেন। এই কিছু ক্ষোভ আসলে তার মধ্যে থাকতে পারে, যে কারণ তিনি আসলে এই ধরনের ইন্টারভিউটা দিয়েছেন, এবং তিনি বলেছেন তিনি আবার এক সময় ইন্টারে ফেরত যেতে চান। ইন্টারের ভক্তরা তার হৃদয়ে এখনও আছেন, এবং তিনি অবশ্যই এমন একটা সময় ইন্টার মিলানে ফেরত যেতে চান যেখানে তিনি তার ফর্মের পিকে থাকবেন, এবং তিনি ইন্টার মিলানকে তার অনেক কিছু দেওয়া আছে। সেটা ডেফিনেটলি আসলে চেলসির জন্য খুবই এমন একটা সময় তিনি এই কথাগুলো বলেছেন একজন প্রফেশনাল হিসেবে, একজন পেশাদার হিসেবে। সে সময় আসলে চেলসি এমন একটা পরিস্থিতি আছে, সেটা আসলে চেলসি বোর্ড, চেলসি ম্যানেজার বা চেলসির অন্যান্য খেলোয়াড়দের জন্য কিছুটা হলেও চিন্তার বিষয়। কেননা চেলসি যেখানে আমরা বলছিলাম যে ডিসেম্বর মাস শুরু করেছিল টেবিল টপে থেকে, সেখান থেকে চেলসি এখন পজিশন 2 নম্বর অবস্থানে আছেন, যদিও লিভারপুলের চাইতে তারা একটা ম্যাচ বেশি খেলেছে। যে কোনো সময় যদি লিভারপুল জিতে যায়, সেক্ষেত্রে চেলসি হচ্ছে তৃতীয় অবস্থানে চলে আসবে। বর্তমানে চেলসির অবস্থা বেশ খারাপ। সেই ব্যাপারে আসলে আমি একটু অম্লান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, যেখানে ডিসেম্বরে চেলসি টেবিল টপে ছিল, সেখান থেকে এত দ্রুত চেলসির পতনের কারণটা আসলে কি আমরা কিছুটা জানি, যদি অম্লান ভাই একটু ব্যাখ্যা করতেন বিস্তারিত। আসলে চেলসির যে সমস্যাটা, সেটা আসলে আমাদের আজকে আলোচনা ঠিক মূল টপিক না, তারপরও যেহেতু প্রসঙ্গটা এসেই পড়ছে, আমরা একটু অল্প করে সেটা নিয়ে কথা বলতে পারি।
বেসিক্যালি যে ব্যাপারটা আসলে হচ্ছে যে চেলসির সিজনের শুরুটা যেভাবে করেছিল সেটা আসলে ধরে রাখতে পারেনি। আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম গত সিজনেই টুখেল আসার পরে যখন চেলসিকে তিনি রিভাইভ করলেন কিছুটা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডে রেখে যাওয়া অবস্থার পর থেকে, এরপরে আসলে যেটা হলো যে চেলসিতে তখন টুখেল তখনই বলেছিলেন তার আসলে গোল দরকার, তার সেরকম প্রলিফিক কোনো গোল স্কোরার নেই। এরপরে কিন্তু লুকাকুকে আনা হলো এবং গত সিজনেও দেখা গেছে যে চেলসির হয়ে সবচেয়ে বেশি গোলের একটি ছিল জর্জিনহো, যিনি কিনা পেনাল্টি থেকে গোল করছেন, এবং এই সিজনের কিন্তু অবস্থা তাই অনেকটা, যে জর্জিনহোর পেনাল্টি থেকে প্রচুর গোল করছেন, সে মেসন মাউন্ট কিছু গোল করছেন, কিন্তু এছাড়া কিন্তু যাদের গোল করার কথা তাদের কাছ থেকে গোল কিন্তু সেভাবে আসছে না, বিশেষ করে লুকাকু এবং টিমো ভার্নার, যার কথা আসলে বারবার বলা হচ্ছিল যে হোল্ড আপ প্লেয়ার হিসেবে বা যেটা হচ্ছে তার রোলটা খুব ভালো মতো প্লে করছেন, কিন্তু শেষ পর্যন্ত গোলটা কিন্তু ঠিকমতো পাচ্ছেন না। বাট এই রোলে লুকাকুকে নিশ্চয়ই ভাবা হয়েছিল, লুকাকুর কাজই আসলে ফিনিশিং করা, এটা তার কেরিয়ারে সবসময় দেখা গেছে তিনি কতটা প্রলিফিক, বিশেষ করে যেসব ক্লাবের আমরা হয়তো অনেকেই মনে করেছিলাম যে যেসব মিডল টেবিল ক্লাব বা লোয়ার টেবিল ক্লাব যেগুলো আছে তাদের সব বিপক্ষে লুকাকু ডিস্ট্রাকটিভ হবে এবং প্রচুর গোল করবে। হয়তো বড় ম্যাচে সবসময় সেরকম পারফরমেন্স তার আছে কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে, বাট স্টিল লুকাকু ইজ এ প্রুভেন স্ট্রাইকার ইপিএল এর জন্য, এটা সবাই জানে। বাট হ্যাঁ, আমার যেটা মানে আপনি যেটা বলছেন যে চেলসির অবস্থা কেন, একটা আমরা আসলে চেলসির সংকটটা নিয়ে খুব বেশি যেটা নিয়ে আমরা খুব ডিসকাশন করছি মানে করার মতো আসলে আজকের পরিস্থিতিটা না। বাট যেটা প্রসঙ্গক্রমে যেটা চলে আসছে সেটা হচ্ছে চেলসির একটা বড় সমস্যা অবশ্যই কোভিড সমস্যা। কোভিডের কারণে চেলসির প্রচুর প্লেয়ার স্ট্রাগল করছে, ওয়ার্নার বা হাইভার্স কোভিডের কারণে নেই বা ইনজুরিতে আছে, ইনজুরি একটা বড় সমস্যা। চিলওয়েল ছিটকে গেছেন, সিজন আউট হয়ে গেছেন অলরেডি, কোভাসিচ বা আরও অনেক প্লেয়ারের জেমস লাস্ট ম্যাচে ইনজুর্ড হয়ে গেছেন এবং ধারণা করা হচ্ছে 2 মাসের জন্য আউট হয়ে গেছেন। টুখেল তো রীতিমতো অসহায় সুরেই বলেছেন লাস্ট ম্যাচ শেষে যে এরকম অবস্থা চললে আসলে কীভাবে তারা এক্সপেক্ট করেন যে প্লেয়াররা চেলসির মতো একটা টিম প্রিমিয়ার লিগ জিতবে। সো একটা কোচ কখন এই পরিস্থিতিতে এইসব কথা বলেন যে যখন আসলে তার মানে খুবই একটা হেল্পলেস একটা অবস্থায় চলে যান। বাট হ্যাঁ, তারপরও তাকে চেষ্টা করতেই হবে, চেলসিকে চেষ্টা করতে হবে। কিন্তু আমি যেটা আমি মনে করছি বা যেটা আমার কাছে বারবার মাথায় আসছে যে চেলসির কেন গোলটা পাচ্ছে না। এখন আপনি একটা কথা বললেন যে লুকাকুর যে কথাটা, লুকাকু সিস্টেমের সঙ্গে কেন মানিয়ে নিতে পারছে না, একটা বললেন যে প্রপার স্ট্রাইকার পার্টনারশিপের অভাবে। কারণ লুকাকু কিন্তু কালকেই বলছিলেন যে মার্টিনেজের সাথে খেলার জন্য তিনি আবার সব কিছু করতে প্রস্তুত। সো মার্টিনেজের স্ট্রাইকিং পার্টনারশিপটা এখানে পাচ্ছেন না। ইন্টারেস্টিং যেটা ব্যাপার আমি চিন্তা করছিলাম যে ইউনাইটেডে যখন লুকাকু খেলছিলেন তখনও কিন্তু তিনি অনেক গোল করেছিলেন, অন্তত লোয়ার এবং মিডল টেবিল ক্লাবগুলোর সাথে প্রচুর গোল করছিলেন। তখন কিন্তু মরিনো ছিলেন ওই সময় লুকাকুকে যখন এনেছিলেন, তখন কিন্তু আমরা যেটা দেখেছি যে মরিনোর ফেভারিট ফরমেশন সবসময় নর্মালি হচ্ছে 4-3-3 খেলান, এক সময় 4-2-3-1 খেলান, ঠিক আছে। সো ওই সময় লুকাকু কিন্তু একাই খেলতে হয়েছে, কিন্তু লুকাকু কিন্তু যথেষ্ট এফেক্টিভ ছিলেন। এটার অনেক কারণ আছে। ওই সময় ইউনাইটেডের যারা প্লেয়ার ছিলেন তারা লুকাকুকে সাপোর্টটা দিয়েছেন হয়তো, বা লুকাকু গোলটা করেছেন, কিন্তু ওভারঅল হয়তো ইউনাইটেড সেরকম ভালো করতে পারেনি, বা সোলশায়ার আসার পর একটা সময় তার মনে হয়েছে লুকাকু টিমের সাথে যথেষ্ট যেটাকে হচ্ছে যে অ্যাসিমিলেট করতে পারছেন না। সো সেই কারণে কিন্তু ইউনাইটেডে যথেষ্ট গোল করার পরও তাকে ইন্টারে চলে যেতে হয়েছিল। আমার কাছে সবসময় পার্সোনালি মনে হয়েছে লুকাকু ইজ মোর বিল্ড ফর সিরিয়া টাইপ ক্লাবস, এবং সেখানে আসলে তার যেভাবে তিনি খেলেছেন সেটা আসলে তার জন্য খুব স্যুট করে, যেটা আসলে প্রিমিয়ার লিগের ওই সময় হয়তো কিছুটা করতে এখন আরও কঠিন হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, ম্যান সিটিরও কিন্তু সেরকম প্রুভেন কোনো স্ট্রাইকার ছাড়াই কিন্তু সিটি মানে গোলের পর গোল করে যাচ্ছে, সবাই গোল করছে, এবং ইনফ্যাক্ট সিটি থেকে বরঞ্চ যাকে ফরওয়ার্ড হিসেবে ভাবা হচ্ছিল সে ফেরান টোরেস পর্যন্ত চলে যাচ্ছেন বার্সায় বা গেছেন। বাট চেলসিতে সবসময় একটা কিন্তু স্ট্রাইকারের একটা প্রবলেম অনেকদিন থেকে ছিল। এটা নিয়ে আসলে আমরা আজকে মোটামুটি আলোচনা করব যে চেলসিতে আসলে লুকাকুর মতো স্ট্রাইকাররা কখন ভালো করেছিল, বা চেলসির স্ট্রাইকিং পেডিগ্রি বা সেটা আসলে যেটাকে আমরা বলতে পারি যে লিনিয়েজটা আসলে কীরকম চেলসিতে। সো আমি আনন্দর কাছে আসতে চাইবো, তার আগে একটু মনে করিয়ে দিতে চাই যে লাস্ট চেলসিতে আমার দেখা সবচেয়ে অবশ্যই চেলসির একজন স্ট্রাইকারের বলে আমার কাছে ডিডিয়ার দ্রগবার নাম মনে পড়ে। দ্রগবা ওয়াজ এ স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল প্লেয়ার। আমি এখনও মানে চিন্তা করি যে দ্রগবার এগেনস্টে ডিফেন্স যখন করতো, এমনকি ফার্দিনান্ড, ভিডিচ বা টেরিদের মতো ডিফেন্ডারও যথেষ্ট স্ট্রাগল করেছিল একটা সময়। দ্রগবা ওয়াজ এ ভেরি লিথাল স্ট্রাইকার, এবং যারা ওই সময় প্রিমিয়ার লিগ দেখেছেন, বিশেষ করে
10-এর আগে পরে তারা সবাই জানেন যে দ্রগবা কতটা এফেক্টিভ স্ট্রাইকার ছিলেন। কিন্তু এরপর আসলে কী হলো, আপনি আনন্দকে, আমি কয়েকটা আনন্দ হয়তো ডিটেল বলবে যে এরপর আসলে চেলসিতে কারা কারা খেলেছেন। আমি অনেকের নাম বলতে পারি, বাট আমার কাছে চট করে আসলে সেরকম কোনো স্ট্রাইকারের কথা মনে পড়ছে না চেলসির এগেনস্টে, জাস্ট জিরু বা হয়তো এবং অবশ্যই ডিয়েগো কস্তা ছাড়া। সো আনন্দ দ্রগবারকে যখন পেয়েছিল চেলসির জন্য এসেছিল একটা জ্যাকপট জিতার মতো। ড্রগবা ওয়াজ এ ফেনোমেনাল স্ট্রাইকার এবং মরিনোর সঙ্গে তার যে পার্টনারশিপ এটা ছিল আনবিলিভেবল। দুজন মিলে অনেক কিছু জিতেছেন এবং দুজনের মধ্যে মনে হয় কেমিস্ট্রিটা অনেকদিন ছিল এবং এখনও মনে হয় তারা পরস্পরকে অ্যাডর করে। বাট এরপর আসলে কী হলো, চেলসির এরপর কারা কারা খেললো বা চেলসির একটা স্ট্রাইকারের সন্ধানে যে খোঁজ দা সার্চ চলছে, এটা আসলে ব্যাপারটা আসলে কেমন হচ্ছে, কেমন হচ্ছে জিনিসটা? যেমনটা বললেন, এই খোঁজ দ্য সার্চ ভাবা হয়েছিল এই সিজনেই শেষ হয়ে যাওয়ার কথা। ভাবা হচ্ছিল যে এই খোঁজ দ্য সার্চ এই সিজনেই শেষ লুকাকুকে দিয়ে, এবং তিনি সেরকম ঝলকই দেখাচ্ছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি, সেখান থেকে আবারও ব্যাক টু স্কোয়ার ওয়ান সবার জন্য। চেলসির স্ট্রাইকিং প্রবলেম বা চেলসির এই ফিনিশার খোঁজার যেই মিশন বা ফিনিশার খোঁজার যে এই যে ক্রমাগত বোর্ড বারবার একজন ফিনিশার খুঁজে যাচ্ছে, যাকে আসলে চেলসি তাদের একজন ক্লিনিক্যাল স্ট্রাইকার হিসেবে তাদেরকে আখ্যা দিতে পারবে। দেখুন, চেলসিতে আসলে এমন কিছু নাম খেলে গেছেন তাদের স্ট্রাইকিং রোলে, বিস্ময়কর শোনায়। কিছুদিন আগেই হচ্ছে অলিভিয়ে জিরু চলে গেছেন। তিনি কি যদি আমি পার্সোনালি বলতে চাই, চেলসিতে আসলে বিগত 3-4 বছরে এই অলিভিয়ে জিরুই কিন্তু একমাত্র প্রলিফিক একজন। কিছুটা হলেও তিনি তার নামের তিনি তার নামের সুবিচার করতে পেরেছেন, যদিও তিনি আসলে বিভিন্ন সময় তার ফর্ম অফ ছিল। তিনি আর্সেনাল থেকে যখন চেলসিতে এসেছিলেন তিনি ততটা ফর্মে ছিলেন না, কিন্তু চেলসিতে তাকে যখন প্রয়োজন ছিল, বিশেষ করে যখন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে চেলসির আসলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া নিয়ে এমন একটা সংকট তৈরি হয়েছিল, সেই সময় অলিভিয়ে জিরুর দুর্দান্ত মৌসুমের শেষের দিকে তার ফর্মের কারণে কিন্তু চেলসি চতুর্থ স্থানটি নিতে পেরেছিল এবং ইউসিএলে জায়গা করে নিতে পেরেছিল। তারপর তো আমরা জানি যে চেলসি এর পরবর্তী সিজনে টুখেলের অধীনে হচ্ছে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে। সো আসলে শুধু জিরোতেই শেষ না, এমনকি চেলসিতে খেলে গেছেন আলভারো মোরাতা, যিনি এখন জুভেন্টাসে আছেন। চেলসিতে খেলে গেছেন ফার্নান্দো টরেস, চেলসিতে খেলেছেন আলেকজান্ডার পাতো, গনজালো হিগুয়াইন, রাদামেল ফালকাও। চেলসিতে আরও খেলেছেন, যদি আমরা রোমান আব্রাহামোভিচ যখন আসলে চেলসিকে কিনে নিয়েছিলেন সে সময় দ্রগবার সাথে শেফচেঙ্গো খেলেছেন, পিৎজারো খেলেছেন, নিকোলাস আনেলকা খেলেছেন, ড্যানিয়েল স্টারিজ খেলেছেন। এখানে আসলে নামটা শেষ হওয়ার মতো না, কিন্তু কোনো স্ট্রাইকারই আসলে চেলসির নিজেদের স্ট্রাইকার বলে পরিচয় দেওয়ার মতো তাদের সেই ব্যাপারটা কখনো ঘটেনি, শুধুমাত্র একজন বাদে, তিনি হচ্ছেন ডিয়েগো কস্তা। দিদিয়ার ড্রগবার পর যদি কোনো চেলসির একজন প্রলিফিক স্ট্রাইকার হিসেবে যদি চেলসি ভক্তরা এবং ফুটবল ভক্তরা যদি মনে রাখেন, তাহলে তারা অবশ্যই ডিয়েগো কস্তার নামটাই বলবেন। কেননা সেই সময় আন্তোনিও কন্তের অধীনে থেকে যখন জোজে মরিনহো চেলসিকে একটা খুবই বাজে পরিস্থিতি রেখে স্যাকড হয়েছিলেন, তখন আন্তোনিও কন্তে চেলসির দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি ডিয়েগো কস্তা তার অধীনে থেকে 3-4-3 কন্তের সেই লেজেন্ডারি ফরমেশনে চেলসি পুরো লিগ কাঁপিয়ে দিয়েছিল এবং সেই সিজনের লিগ তারা জিতে নিয়েছিল। এবং গোল স্কোরিংয়ে ডিয়েগো কস্তা ছিলেন অসাধারণ এবং তিনি আসলে চেলসিকে যা দিয়েছেন সেটা আসলে চেলসি ভক্তরা অবশ্যই মনে রাখবে। তবে আসলে এখানে যেহেতু সমস্যাটা নিয়ে কথা হচ্ছে, আসলে চেলসি কেন একজন প্রপার স্ট্রাইকার খুঁজে পাচ্ছে না, যদি আমি একটু এই সিজনের শুরু হওয়ার আগেই কথাই বলি, চেলসিতে কিন্তু একজন মোটামুটি স্ট্যাবলিশড স্ট্রাইকার ছিলেন ট্যামি আব্রাহাম। তিনি চেলসির একাডেমির একজন প্রোডাক্ট এবং তাকে আসলে টুখেলের অধীনে সেভাবে টুখেল তাকে রেট করেনি বা টুখেল তাকে ওভাবে সুযোগ দেয়নি, যদিও সেটা আসলে তার ফরমেশন এবং তার স্ট্র্যাটেজির আন্ডারে হয়তো তিনি ফিট করছিলেন না, দেখি হয়তো তিনি সুযোগটা পাননি। কিন্তু দেখুন, আপনি একটু রোমাতে ট্যামি আব্রাহাম যাওয়ার পর কিন্তু আসলে জোজে মরিনহোর অধীনে তিনি অসাধারণ ফর্মে আছেন এবং তিনি গোল পাচ্ছেন। সেই হিসেবে আসলে চেলসি থেকে সেই অভিযোগটা আসতেই পারে, তাহলে আসলে লাভটা কী হলো? তারা যে লুকাকুকে নিয়ে এসছে সেখানে আসলে ট্যামি আব্রাহাম নেই, ট্যামি আব্রাহাম বরং আরও ভালো রকম গোল করে যাচ্ছেন। সো সেখান থেকে আসলে একটা বড় প্রবলেম উঠে আসে যে চেলসি যখন আসলে তাদের ট্রান্সফার প্ল্যানিংগুলো করে থাকে বোর্ড থেকে, সে সময় আসলে একটা বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে তাদের স্কাউটিং টিম, তাদের বোর্ড অফ ডিরেক্টরস এবং যিনি আসলে এই রিক্রুটমেন্টটা করে থাকেন মারিনা গ্রানোভস্কিয়া, এবং চেলসি ট্রান্সফার এখন বড় রোল প্লে হচ্ছেন পেতর চেক, যিনি একসময় চেলসির লেজেন্ডারি গোলকিপার ছিলেন। তো তাদের কমিউনিকেশন এবং স্কাউটিং টিমে এক ধরনের ঘাটতি থেকে যাচ্ছে, কেননা আসলে চেলসির এবং আরেকটা সমস্যা যেটা হচ্ছে চেলসির কোচিং
কোচিং রুলের চেয়ারের যে মানে মিউজিক্যাল চেয়ার ঘুরতে থাকে প্রত্যেক বছরই, আসলে চেলসির ম্যানেজারের চেয়ারটা খুবই রিস্কি একটা জায়গা, যেখানে আসলে কোনো ম্যানেজারই এখন পর্যন্ত থিতু হতে পারেননি। সেটা এখন দেখা যাবে টমাস টুখেল কতদিন পর্যন্ত থিতু হতে পারেন। তার সামনে প্রথমবারের মতো একটা ক্রাইসিস এসছে, তিনি কীভাবে এই ক্রাইসিসটা সামাল দেন এবং কত দূর আসলে চেলসি এই সিজন শেষে, যদি আমরা ইউরোপিয়ান সাকসেসের কথা বলি, লিগ কাপের সাকসেসের কথা বলি, প্রিমিয়ার লিগের সাকসেসের কথা বলি, সেটার উপর নির্ভর করে আসলে টুখেলের ভবিষ্যৎ নির্ভর করবে যে চেলসিকে তিনি কোন পর্যায়ে নিয়ে আসতে পারেন। এবং রোমেলো লুকাকুর এই ক্রাইসিসটা কিন্তু তার জন্য প্রথম বড় ক্রাইসিস, যে তিনি কীভাবে এবং এই ইনজুরি সংকটটা, যে তিনি কীভাবে চেলসিকে বাকি 6 মাস বা বাকি 5 মাস যে সময়টা আছে সেই মধ্যে চেলসিকে কোন দিকে নিয়ে যাবেন। তবে এটা একটা বড় আমার সমস্যা বলে মনে হচ্ছে যে চেলসিতে যে ম্যানেজারিয়াল যে রুল এটা চলে, এক এক সময় এক এক ফরমেশনে খেলার যেই ধকলটা, কোনো সময় হচ্ছে যখন হচ্ছে আন্তোনিও কন্তে ছিলেন তখন তারা 3-4-3 ফরমেশনের দলকে হচ্ছে অভ্যস্ত হতে হয়েছে। আন্তোনিও কন্তে চলে যাওয়ার পর মারিৎসিও সারি এসেছিলেন, তখন তাদেরকে এক ধরনের ফরমেশনে অভ্যস্ত হতে হয়েছে। এরপর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এসছেন, তাদেরকে একটা সময় অন্য একটা সিস্টেমে অভ্যস্ত হতে হচ্ছে। মানে এই ধরনের আসলে এটা একটা স্টেবিলিটি প্রবলেম, যে চেলসিতে কখনোই কোনো স্ট্রাইকার বা কোনো ফরওয়ার্ড অ্যাটাকিং প্লেয়ার সেই ধরনের নিশ্চয়তা পান না যে দলে তার জায়গাটা আসলে পাকাপোক্ত, বা তিনি মিস্টেকের পর মিস্টেক করে গেলে যে তার জায়গাটা আসলে স্টেবল থাকবে বা তিনি দলে জায়গা হারাবেন না, সেই নিশ্চয়তা চেলসি কখনোই কোনো প্লেয়ারকে দেয়নি এবং তারা কখনোই দিবে না বলে আমার ধারণা। কারণ চেলসি এমন একটা ক্লাব যে 2003-4 সালে রোমান আব্রাহামোভিচ অ্যাকুইজিশনের পর সবসময় প্রত্যেকটা মৌসুমে তারা সাফল্যের জন্য তারা বসে থাকে এবং সেই সাফল্যটা না আসলে আসলে তারা ড্রাস্টিক কিছু চেঞ্জ করে। সো এটা আসলে চেলসির একটা ফান্ডামেন্টাল প্রবলেম, যেটা তারা অনেকদিন ধরেই আসছে এবং সেটা আসলে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাদের এই স্ট্রাইকার বা ফিনিশার স্কাউটিংয়ের ক্ষেত্রে। এবং আরেকটু বলে নেওয়া ভালো যে এই রোমেলো লুকাকুর সাইনিংটা কিন্তু বেসিক্যালি বোর্ড সাইনিং, সেটা কিন্তু আসলে সরাসরি মারিয়া গ্রানফস্কিয়া তিনি হচ্ছেন অ্যাপ্রুভ করেছেন এবং সেই অনুযায়ী হচ্ছে চেলসি এতগুলো ক্যাশ তারা রোমেলো লুকাকুর পিছনে স্প্ল্যাশ করেছে। তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে স্কাউটিংয়ে একটা ঘাটতি থেকে যাচ্ছে। চেলসি বোর্ড থেকে যারা স্কাউটিংয়ের দায়িত্বে আছেন তারা আসলে কোন সিস্টেমে তাদের স্ট্রাইকার দরকার, কোন ফিনিশার দরকার, তারা সেটা বের করতে পারছে না এবং সেই অনুযায়ী আসলে চেলসির টিমে সেভাবে ইমপ্লিমেন্ট করাও হচ্ছে না। এবং যেটা বলছিলাম যে ম্যানেজারিয়াল একটা রুলে যেহেতু চেলসির দলে চলতেই থাকে, সো প্রত্যেকটা প্লেয়ারকে ফরমেশনে মানিয়ে নেওয়া, সেই অনুযায়ী হচ্ছে ডিমান্ড করে খেলাটা আসলে চেলসি স্ট্রাইকারদের জন্য একটা বড় সমস্যা বিগত 10-12 বছর ধরে চলেই আসে, যেটা আসলে দিদিয়ের দ্রগবা কিংবা ডিয়েগো কস্তার পর আসলে, বা গঞ্জালো হিগুয়াইনের পর, অলিভিয়ে জিরুর পর আসলে কেউই ওভাবে মানিয়ে নিতে পারেনি। তো এখনও আসলে প্রিমিয়ার লিগের এবং ইউরোপিয়ান লিগগুলোর 5 মাস বাকি আছে। সো এখন আসলে চেলসির যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে আসলে চেলসি কী করতে পারে সেটা আমার কাছে অমলান ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু রোমেলো লুকাকুর ক্রাইসিস একটা তৈরি হয়েছে এবং ট্রান্সফার মার্কেট ওপেন হয়েছে, উইন্টার ট্রান্সফার মার্কেট, সেক্ষেত্রে চেলসি কি কোনো স্ট্রাইকার সাইনিংয়ের দিকে যাবে কিনা, কি মনে করছেন অমলান ভাই? ধন্যবাদ আনন্দ। আমার মনে হয় যেটা এই মুহূর্তে আসলে চেলসির বা মার্কেটের যে অবস্থা, লুকাকুর অবশ্যই চেলসিতে তার একটা কিছুটা অস্থিতিশীল সময় যাচ্ছে, একটু ইনস্টেবল অবস্থায় আছেন, বাট ওভারঅল আসলে যে সিচুয়েশন, তাতে তুখেলের দুশ্চিন্তার আসলে স্ট্রাইকার ছাড়া আর অনেক জায়গা আছে। লেফট ব্যাক একটা বড় চিন্তার জায়গা, যেটা আমরা আগেই বলছিলাম। বেন চিলওয়েলের জায়গায় হয়তো তার একটা প্লেয়ার কিনতে চাবেন, শোনা যাচ্ছে লুকাস ডিনিয়ার নাম, বাট যে কাউকে হয়তো আনতে পারেন তারা পরে। এর বাইরে কি প্লেয়ার যেমন জেমসের ইনজুরি আছে একটা বড় কনসার্ন, মিডফিল্ড নিয়ে একটা চিন্তার জায়গা আছে এখন অবশ্যই স্ট্রাইকার বড় কনসার্ন, বাট এমন নয় যে চেলসি একদমই গোল পাচ্ছে না, ব্যাপারটা আসলে তাও নয়। চেলসির যেমন যে একটা বড় সুবিধা যে 2 উইং ব্যাক প্রচুর গোল করছিলেন, বিশেষ করে জেমস গোল পেয়েছেন কিছু, চিলওয়েল ব্যালেন্সও যখন খেলছেন তারা গোল পাচ্ছিলেন। সো চেলসির খেলার ধরনটা আসলে এরকম যে ফুল ব্যাকরা আসলে গোল করার পজিশনে যাচ্ছিলেন। সো এমন নয় যে পুরোপুরি স্ট্রাইকারের উপর ডিপেন্ড করতে হবে, ব্যাপারটা আসলে ওরকমও নয়। আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি, যে সিটির যেরকম স্ট্রাইকারলেস একটা সিস্টেমে তারা অভ্যস্ত হয়ে গেছে অনেকটা, মানে স্ট্রাইকারলেস বলতে অবশ্যই সিটিতে স্ট্রাইকার খেলছে, টিপিক্যাল নাম্বার 9 না, নাম্বার 9লেস কিছুটা সিস্টেমে তারা অভ্যস্ত হয়ে গেছে অনেকটা। সেখানে যেমন যখন দরকার তখন গুন্ডোগান, ফোডেন, বার্নার্ডো সিলভা, কেভিন ডি ব্রুইন, মাহরেজ বা স্টার্লিং সহ সবাই গোল করছেন, বাট সিটির কিন্তু সেই অর্থে কোনো প্রলিফিক স্ট্রাইকার ওভাবে নাই।
চেলসির ক্ষেত্রে ব্যাপারটা আসলে যদি ওরকম হয়, যেমন চেলসি অবশ্যই গত সিজনও চেলসি খুব ভালো করেছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু গত সিজনে কিন্তু চেলসির কোনো প্রুভেন সেভাবে স্ট্রাইকার ছিল না। যেমন ভার্নারকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আমরা দেখেছি, তিনি কিন্তু একটু ডিফারেন্ট রোলে খেলছিলেন, যে রোলটা প্লেয়ারকে ড্র্যাগ করে নিচে আর যেখান থেকে কিন্তু সুফল পেয়েছে পরে চেলসি, যে হ্যাভার্টসের যে গোলটা। সো আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি যে হ্যাভার্টসকে যদি চেলসি ঠিক মতো কাজে লাগাতে পারে, আমার মনে হয় চেলসি স্ট্রাইকার সংখ্যা কিছুটা সলভ হবে। আমার মনে হয় টুকেল সেটার জন্য হয়তো ওয়েট করছেন, বাট এখনই বড় স্ট্রাইকার মার্কেটে আছে কিনা এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এখন লুকাকুকে যদি চেলসি ছেড়েও দেয়, সেটা আমার মনে হয় যে কোনোভাবেই জুনের আগে না। আমার মনে হয় জুনের আগে কোনো চান্সই নেই, আনলেস জানুয়ারিতে খুব ড্রামাটিক কিছু না হয়, বাট আমরা জানি না সেটা, বাট মনে হয় না হবে। আরেকটা যেটা ব্যাপার বলছিলাম যে মার্কেটে আসলে স্ট্রাইকার কয়জন আছে এখন আমরা সবাই জানি। আমরা যদি একটু ওভারঅল মার্কেটটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রলিফিক স্ট্রাইকার আসলে তো সংকট। যে আপনার রিয়াল মাদ্রিদ, যেমন বেনজেমার বয়স হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ একটা স্ট্রাইকার লাগবে, শোনা যাচ্ছে এমবাপ্পের নাম। তারপরে ইউনাইটেড যেমন রোনালদোকে এনেছে, আবার ইউনাইটেড থেকে আবার ক্যাভানি চলে যাচ্ছে। ইউনাইটেড আবার শোনা যাচ্ছে রিভার প্লেটে জুলিয়ান আলভারেজ কানতে যাচ্ছে। আর্সেনাল অবামেয়াং সেটেল না একদমই। ওদিকে আপনার টটেনহামে হ্যারি কেইন যেমন সিটিতে আসার ছিল একটা সময়ের ব্যাপার, কিন্তু তিনি আসেননি, আমরা জানি না সামনে আসবেন কিনা। ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে মানে ইয়াংদের মধ্যে হয়তো সিরিয়াত ভ্লাভিচ যে একজন আছেন, ফিওরেন্টিনায় খেলছেন সম্ভবত, তিনি যেমন খুবই পটেনশিয়াল একটা প্লেয়ার, বাট তাকে নিয়েও কারাকারি লেগে যাবে। এখন সেরকম কাউকে যদি চেলসি নিয়ে আসতে পারে, তাহলে সেটা অবশ্যই হয়তো ভালো হবে, কিন্তু সেটা আসলে আমরা এখনও জানি না আসলে কী হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে লুকাকুর প্রবলেমটা যদি তুখেল, এটা যদি মেন্টাল প্রবলেম হয়, তাহলে তো তুখেল সর্ট আউট করে ট্রাই করবি, বাট এটা যদি টেকনিক্যাল প্রবলেম হয়, তিনি যদি মনে করেন যে লুকাকু সিস্টেম ফিট ইন করছে না, কিন্তু আমার কাছে এখনও মনে হচ্ছে, বারবার আমি বলছি যে লুকাকুকে আমার লাস্ট খেলা দেখে মনে হয়েছে যে তিনি আমার কাছে মনে হয় বেশ ভালোই খেলেছেন, এবং সব কিছু মিলে একটা পটেনশিয়াল তার মধ্যে একটা দেখা গেছে না, ঠিক আছে, তিনি সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে পারছেন। এবং ভার্নারের ক্ষেত্রে কী কথা বারবার বলি, ভার্নারকে যতই মানুষ বলুক যে সে গোল করতে পারছে না, হি ইজ ভেরি ক্রুশাল পার্ট অফ দ্য হোল সিস্টেম ওয়াজ, বিশেষ করে লাস্ট সিজনের ক্রুশাল ম্যাচগুলোতে। সো এই সিজনে আসলে দেখা যাক যে কী অবস্থা। আমার মনে হয় যে স্ট্রাইকার নিয়ে এখনই তুখেল কিছুটা চিন্তিত অবশ্যই, বাট হি হ্যাজ আদার কনসার্নস অ্যাজ ওয়েল। সো আমরা দেখতে চাই সামনে কী হয়, এবং এটাই মোটামুটি। তো আমার মনে হয় আমরা জানুয়ারি ট্রান্সফার নিয়ে আরও বেশ কিছু চমক দেখতে পাবো, সেগুলো নিয়ে হয়তো আমরা সামনে কথা বলবো। তো আজকের আড্ডায় আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সবাইকে আসলে সবার থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। অলরেডি জানুয়ারি শুরু হয়ে গেছে, ট্রান্সফার সিজন নিয়ে আমরা নিশ্চয়ই আরও ইন্টারেস্টিং কিছু জিনিস দেখবো, মুভ দেখবো। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, প্যাভিলিয়নের সঙ্গে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।